বর্ষাকালের শেষ দিক, গোধূলি নামছে ধীরে ধীরে। পশ্চিম আকাশে গোল থালার মতো চাঁদ উঠেছে। সেই আকাশের নিচে এক বিরাট নদী। নদীটার নাম কৃষ্ণকুলা। গ্রাম্য কাহিনী আছে, এই নদীর বুকেই নাকি 100 বছর আগে ডুবে গিয়েছিল এক পুরনো নৌবহর। তারপর থেকে নদীর বুক অশান্ত। রাতের বেলা নদীতে একা কেউ নামলে আর ফিরে আসে না। তবুও মানুষ তো মানুষ, রাত হোক বা ঝড়, পেট চালানোর জন্য মাঝিদের নৌকা বাওয়াতেই হবে। ওই গ্রামের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে রথিন আর ফটিক। দুজনই গোপীনাথপুর গ্রামের ছেলে। শহরে কাজ সেরে ফিরছে আজ, কিন্তু শেষ লঞ্চ চলে গেছে। গ্রামের পথ একটাই, ওই কৃষ্ণকুলা নদী পেরোতে হবে। নদীতে একটা মাঝি তার ডিঙি নৌকার উপর বসে পান খাচ্ছিল। কাঁধে গামছা, মুখে ক্লান্তির ছাপ, তার চোখে যেন আজব এক শূন্যতা। রথিন এগিয়ে গিয়ে বলল, কাকা, এই গোপীনাথপুরের ঘাটের দিকে যাবে? আমাদের একটু তাড়া আছে। যাবে তো বাঁচা, তবে রাত নামছে, আর আজ যে নদী মোটেও শান্ত নেই। এই সময় নদী পার হয়ে গোপীনাথপুর যেতে গেলে একটা বিপদ হতে পারে। ওসব ভয় দেখাবেন না কাকা, টাকা বেশি দেব, শুধু ওই তাড়াতাড়ি পার করিয়ে দিন দয়া করে। দেখো বাছা, আমি রোজই রাতের বেলা নদী পারাপার করি, তাই বলছি অত দূরের পথ নদী পথে এই ছোট ডিঙি নৌকায় নিয়ে যাওয়া বিপজ্জনক হতে পারে। আরে কিচ্ছু হবে না কাকা, আমরা তো রোজই লঞ্চে করেই যাই। আজ তো লঞ্চটা চলে গেছে, তাই এ পথে নৌকা খুঁজতে এসে তোমায় দেখতে পেলাম। এখন তুমি ফিরিয়ে দিলে এই রাতের বেলা বাড়িতে পৌঁছাবো কিভাবে বলো তো? বুড়ো মাঝি কিছুক্ষণ চুপ থেকে একটা বাঁকা হাসি দিয়ে বলে ওঠে, উঠে এসো নৌকায়। নদীর স্রোত নৌকাটাকে গন্তব্যের দিকে টেনে নিয়ে চলেছে। একটা শান্ত পরিবেশ। কি সুন্দর শান্ত আর মনোরম পরিবেশ। আর তুমি বলছিলে বিপজ্জনক হবে নদীপথ। এখন বুঝতে পারছো না, সবে তো একটু পথ এসেছি। নৌকা আগে মাঝ নদীতে যাক, তখন নদী কতটা শান্ত থাকে দেখবো। আচ্ছা কাকা, তুমি এত রাতে এই নদীতে নৌকা বাও, তোমার ভয় করে না? ভয় করতো এক সময়, এখন আর করে না। এখন এই নদী আমার মা বাপ, তাই আর ভয় হয় না। তুমি রোজ রাতে এমন নদী পারাপার করো নাকি? হ্যাঁ, রোজই অপেক্ষায় থাকি, কেউ আসে না আমার নৌকায়। আজ তোমরা এলে। কেন কেউ আসে না কেন তোমার নৌকায়? আমি যে ঠিক মতো চোখে দেখি না বাছা, তাই হয়তো আমাদের গ্রামের কেউ ভরসা করে আমার নৌকায় উঠতে চায় না। বুঝলাম, কিন্তু তাহলে তোমার সংসারটা চলে কিভাবে? সংসার আর করলাম করি, বিয়ে থা করিনি। আপন বলতে ছিল আমার মা, সে তো কবেই মরে গেছে। এখন এই নদী আমার মা। তুমি তো নদীতে মাছ ধরতে পারো, এই মাঝিগিরি করে কতই না রোজগার করো, উপরি রোজগারও হবে তোমার।
আমি তো এক সময় জেলেই ছিলাম বাছা। এই নদীতে মাছ ধরেই তো দিন কাটতো আমার। রাতের বেলা যখন নির্জন হয়ে যেত আমি মাছ ধরতে আসতাম। একদিন এক ঘটনা ঘটল, তারপর থেকে মাছ ধরা ছেড়ে দিতে হলো আমায়। এই সে কি, কি ঘটনা ঘটেছিল? ও জেনে আর কাজ নেই, অনেক আগের ঘটনা। নৌকা যখন মাঝ নদীতে পৌঁছলো তখন চারপাশে শুধু অন্ধকার, কোনো আলো নেই। দূরে শুধু ব্যাঙের ডাক, আর মাঝে মাঝে অজানা হাহাকার ভেসে আসছে বাতাসে। এ কেমন সব আওয়াজ ভেসে আসছে চারিদিক দিয়ে, এ কিসের আওয়াজ ও? হ্যাঁ, আমিও তাই শুনছি। ও একজনের আওয়াজ নয়, অসংখ্য অশরীরীদের আর্তনাদ ওটা। নৌকা মাঝ নদীতে পৌঁছিয়েছে, তাই ভয় দেখাচ্ছ আমাদেরকে? ভয় দেখানো কেন? যেটা সত্যি সেটা বললাম। বিশ্বাস অবিশ্বাস করা তোমাদের উপর। আমার যা মনে হচ্ছে ওই ডাকগুলো হয়তো কোনো জলজীবের হবে। রথিন হঠাৎ খেয়াল করল জলের নিচে স্যাঁত করে এক এক করে কালো ছায়া দ্রুত ভেসে যাচ্ছে। রথিন চমকে ওঠে, তারপর বুড়ো মাঝিকে জিজ্ঞেস করে, কাকা, জলেতে ওই কালো ছায়ার মতো কি চলে যাচ্ছে ওগুলো? তাকিও না ওদিকে, ওদের দিকে তাকালে ওরা আরো তীব্রভাবে আকর্ষিত হবে। তারপর সুযোগ বুঝে নিঃশব্দে এগিয়ে এসে টেনে নিয়ে যাবে নদীর অতল গহ্বরে। কি সব বলছো? কখন থেকে দেখছি তুমি ভয় দেখানোর চেষ্টা করেই চলেছ। এই নদীতে মাঝিগিরি করতে করতে দেখছি তুমি পাগল হয়ে গেছো হে। বুড়ো মাঝি কোনো জবাব না দিয়ে নীরব হয়ে দাঁড় টানতে থাকে। কিছুক্ষণ পর হঠাৎ একটা ঠান্ডা বাতাস বয়ে গেল। রথিনের গায়ে কাঁটা দিল। সে দেখল দূরে নদীর উপর ভেসে উঠেছে একটা আলো। আলোটা যেন কোনো প্রদীপের মতো মাঝ নদীর বুকেই ভাসছে, কিন্তু নদীর মাঝে তো কেউ থাকে না। ফটিক, দেখছিস ওটা কি? ফটিক চোখ কুঁচকে তাকালো। মুহূর্তের মধ্যে আলোটা 3টে হয়ে গেল, তারপর 6টা, তারপর অগুন্তি। যেন নদীর বুক জুড়ে অজস্র প্রদীপ ভেসে উঠল। হঠাৎ বুড়ো মাঝি কেঁপে ওঠে। ওগুলো প্রদীপ নয়, ওগুলো প্রদীপ নয় গো বাছারা। ওগুলো ওগুলো হলো অভিশপ্ত আত্মা। রথিন আর ফটিক অবাক হয়ে মাঝির দিকে তাকায়। বুড়ো মাঝি হঠাৎ বৈঠা চালানো বন্ধ করে দিল। তারপর কাঁপা কাঁপা কণ্ঠস্বরে বলতে শুরু করে, 100 বছর আগে এই নদীতে রাজা হরিপদ সেনের নৌবহর ডুবে গিয়েছিল। ভরা বর্ষায় ঝড় এসেছিল, কেউ বাঁচেনি, কেউ বাঁচেনি। সেই মৃতদেহগুলো নাকি রাতের বেলায় প্রদীপের মতন আলো হয়ে ভেসে ওঠে। যারা ওই আলো দেখে অনুসরণ করে তারা তারা আর ফিরে আসে না। এ যুগে এসব বিশ্বাস করার জিনিস নয় কাকা, এগুলো হয়তো জোনাকি। কথাটা শেষ হতে নদীর বুক থেকে হাহাকার ভেসে এলো, যেন শত মানুষের একসাথে আর্তচিৎকার। রথিন চিৎকার করে উঠল, কাকা,
ভয়ঙ্কর, কিছু করুন, ওরা তো এগিয়ে আসছে আমাদের দিকে। বুড়ো মাঝি চোখ বন্ধ করে জপতে লাগলো কোনো মন্ত্র। কিন্তু হঠাৎ একটা হাত ওদের অজান্তে ফটিককে টেনে নিল জলেতে। ঝপাস করে একটা শব্দ। বাঁচাও কাকা, কাকা বাঁচাও ফটিককে, ও যে জলে তলিয়ে গেল, ওকে বাঁচাও দয়া করে। রথিন স্থির হয়ে গেল। তার মনে হলো নদীটা তাকে টেনে নিচ্ছে ভেতরে। বুড়ো মাঝি মরিয়া হয়ে বইটা চালাচ্ছে, কিন্তু নৌকা আর এগোচ্ছে না। হঠাৎ মাঝি গর্জে উঠল। এই তোরা কারা? কি চাস তোরা? কি চাস? একটা নতুন ছায়া ধীরে ধীরে জল থেকে মাথা তুলল। তারপর ভয়ঙ্কর কণ্ঠে বলল, আমরা চাই নতুন সঙ্গী। অনেক বছর হয়ে গেল এই নদীর বুকে মরে পড়ে আছি আমরা, কেউ এই পথ দিয়ে যায় না। আজই তো সময় নতুন সঙ্গী করার। সে তো আমিও চাই। তাই তো দুজনকে আজ শিকার বানিয়ে আনলাম এখানে। রথিন ভয়ে কাঁপতে কাঁপতে মাঝির দিকে তাকালো। বুড়ো মাঝি হঠাৎ বইটা ছেড়ে দাঁড়িয়ে গেল। মাঝিটা ধীরে ধীরে একটা আস্ত প্রেত মূর্তি হয়ে উঠল। তার চোখ লাল হয়ে উঠেছে। রথিন আঁতকে উঠল। কাকা, আপনি? আমি এই নদীর সন্তান রে বাছা। এই নদীতেই মাছ ধরতে এসে আমি মরেছি। আজ তোদের পালা এসেছে, তুইও মরবি। আমরা তোমার কি ক্ষতি করেছি যে তুমি আমাদের এত বড় একটা বিপদের মুখে ফেলে দিলে? আমি আগেই বারণ করেছিলুম, ভুলে গেলি? এই নদীতে রাতের বেলা তাণ্ডব চলে। আজ তোরা সেই তাণ্ডবের শিকার। বাঁচাও, কে আছো? কে আছো? বাঁচাও আমাকে, বাঁচাও। কেউ বাঁচাতে আসবে না, কেউ না। রাতের বেলা এই পথে যেতে সবাই ডরে যে। তোদের তো অনেক সাহস, তোরা এই পথে এসেছিস যখন, এইটুকু তো সহ্য করতেই হবে বাছা। আমি তো তোমাদের কোনো ক্ষতি করিনি, তাহলে তোমরা কেন চাইছো আমাকে মারতে? এই বেটা দেখি এক কথায় খালি বকে চলেছে। তুই কে রে? কোন সুমন্দির প যে তোর ক্ষতি করার অপেক্ষায় থাকবো আমরা? অত কথা কিসের? দাও না ওর গলার উপর পা তুলে, বড্ড বকেই চলেছে। আমরা কি চাইছি জানতে চাস, তাই না? তোর জানার এতই আগ্রহ? কি রে, ওকে দেখিয়ে দাও আমরা কি চাই। শুধু একবার রথিন দেখল বুড়ো মাঝির চোখে একই প্রদীপের আলো জ্বলছে। সব অন্ধকার। পরদিন সকালে গ্রামের মানুষ ঘাটে এসে দেখে নদীর পাড়ে ভেসে আছে একটা খালি নৌকা। ভেতরে শুধু একটা পুরনো বইটা পড়ে আছে, কোনো মাঝি নেই।
কোনো যাত্রী নেই। লোকজন ফিসফিস করতে লাগলো। আবার কি কৃষ্ণকুলা তার নতুন শিকার পেল? নদীর জল তখনও অদ্ভুতভাবে কাঁপছিল, যেন ভেতরে লুকিয়ে আছে অজস্র অশান্ত আত্মা।